মা শারদা দেবী শ্রী কোমল বনপদ্মে বিনম্র শ্রদ্ধার শতকোটি প্রণাম জানিয়ে দর্শক দরবারে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে আয়োজক কমিটির অসংখ্য সহযোগিতা কামনা করে শুরু করছি শফিকুল ইসলাম প্রযোজিত এই মৌসুমের এক বাস্তবধর্মী সামাজিক যাত্রা পালা রাঙা মেঘ ভাঙা জীবন। রচনা ব্রহ্মময় চট্টোপাধ্যায়, সম্পাদনা নির্দেশনায় বিভা রায় ও মেহেদী হাসান। আলো তোমার জয়ন্ত, ধনে মা সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার প্রলয়, আবহ সঙ্গীত গোবিন্দ রায় ও তার সম্প্রদায়। পরিবেশনায় দেঘরিয়া সর্বদা যাত্রা সংস্থা। শুরু হচ্ছে সপ্তাহ সুন্দরী গায়িকা নায়িকা বিভা রায় এবং সুদর্শন গায়ক নায়ক দীপ কুমার, ত্রাস সৃষ্টিকারী খলনায়ক কালো মানিক ও কুমার মিন্টু, বলিষ্ঠ নট বৃন্দাবন মন্ডল, সুদর্শন দাস ও দুলাল ঘোষ। আরেকটি বিশেষ চরিত্রে পিডি খগন এবং গ্রাম বাংলার ধামাল ছেলে কুমার সঞ্জয় অভিনীত যাত্রা পালা রাঙা মেঘ ভাঙা জীবন। রাঙা মেঘ ভাঙা জীবন। কারো কথা আমি শুনবো না, কোনো কাজ আমি করতে পারবো না। ওই তুলসীর তলায় প্রদীপ জ্বালানো, শাক বাজানো আমার একদম ভালো লাগে না। তাই তো উচ্চস্বর হাওয়ায় উঠতে উঠতে আমি হব স্বপ্ন সুন্দরী নায়িকা। আমি নাচবো, আমি গাইবো, এই জীবনটাকে শুধু এনজয় করবো, এনজয়। খুশির দোলা লাগিল মনে, খুশির দোলা লাগিল মনে, দূরে কেন এসো কাছে। খুশির দোলা লাগিল মনে, দূরে কেন এসো কাছে। খুশির দোলা জেলখানায় এইভাবে আমাকে বন্দী করে রাখতে পারতে না। এটা কি সংসার না সরকার? তুমি কি বলছো বধূ? ঘরের লক্ষ্মী বউদের কাছে শ্বশুরের ভিটাটাই যে স্বর্গ। স্বর্গ না চাই, আজকের সংসারে এই বইয়ের সুখী হলো ওই স্বর্গের পরিষ্টেশন। অথচ তুমি চিরটা কাল আমাকে নরকের রাস্তা করে ফেলে রাখতে চাইছো। ওভাবে বলো না মাধু। নতুন চাকরিতে জয়েন করার পর থেকে তোমার মুখে হাসি ফোটাবার জন্য আমি তো আমার জীবন পণ বাজি রেখে চলেছি। তাই যদি হয় তাহলে তোমার ছোট বোন রঞ্জা তার ঝিঙ্গিপানা দেখে ওই মুখে কুলো পেটে বসে থাকতে না। কাকে কাকে তুমি ধিঙ্গিপানা বলছো মাধু? ওই যে আমার বড় আদরের ছোট বোন, যে মেয়েটা এই বাড়ির সকলের ভাই ফরমাস খেটে বেড়ায়, পাড়া প্রতিবেশীদের বিপদে আপদে সবার আগে ছুটে যায়, আমার সেই ছোট বোনের রঞ্জাকে তুমি যে কেন সহ্য করতে পারো না তা আমি আজও বুঝতে পারলাম না। কি করে বুঝবে? রঞ্জার প্রতি তোমার অন্ধ স্নেহ, তার প্রশংসা একেবারে পঞ্চমুখ। তার যে কোনো ব্যাপারে তুমি চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো। অমনি রাগ হয়ে গেল।
আসলে তোমাদের মতো মেয়েদের গায়ে দামি শাড়ি আর গয়না উঠলেই জীবনের সুরটাই কেমন বদলে যায়। সেই বদলে যাওয়াটা কি অন্যায়? তুমি নতুন চাকরি করছো, ভালো ইনকাম করছো, তাই এরকম স্বপ্ন আমি একটু দেখতেই পারি। স্বপ্ন দেখা ছাড়িস না রে বোন, ওটাই উন্নতির মূল মন্ত্র। আমি ভজ গোবিন্দ, ওর সর্বনাশেই আর আনন্দ। দাদা, না 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 না, সকলের আনন্দে আর আনন্দ। দাদা, এই বাদু, বলো দাদা, বলো। আমি যেদিন থেকে তোর বাড়িতে এসেছি না, সেদিন থেকে তোর বরের রোজগার দিনের পর দিন বেড়েই চলেছে। তাই নাকি? হ্যাঁ দীপক, ঠিক তাই। আমি যতদিন তোমাদের বাড়িতে শালগ্রাম শিলার মতো আসন পেতে বসে থাকবো, ততদিন তোমার উন্নতি কেউ আর কেটে মারবে না। সেই উন্নতির হিসাব করবার আগে আমার যে বড় ভয় করছে, কারণ এই শালগ্রাম শিলাটা যেন আবার শাল হয়ে দেখা না দেয়। শাল পাতা তুলসী পাতার তফাৎটা বোঝো না বলে আমার দাদাকে তুমি ব্যঙ্গ করছো। তা না হলে আমার দাদা ছন্দে ছন্দে আনন্দে তুমি নাচতে। মাধু, সবার কপালে সব নাচ সহ্য হয় না মাধু। শ্যামা পোকা নূতন আলো দেখে নাচে বলেই তো একদিন থেকে ওই আগুনে পুড়েই মরতে হয়। যাক সে কথা। আমার এই এলাকাতে কোম্পানির 5 লক্ষ টাকা আছে। হ্যাঁ, এটা তুমি সযত্নে আলমারিতে তুলে রাখো। তোমরা তাহলে কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কেমন? এই বোন, দাদা বলো, দাদা বলো, বলো। বলছি কি, টাকাগুলো আলমারিতে তুলে না রেখে তুই আমার কাছে জমা রাখ। কেন? জম পুজে কোপ মেরে কায়দা করে ফায়দা তোলা যাবে। দাদা, এটা তো কোম্পানির টাকা। দূর তো শেয়াল কাঁঠাল ভেঙে খায়, আর আঠা লেগে থাকে বকের মুখে। তাই আমি আমার সাজানো ছকটা তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এদিকে আয়। গেম প্ল্যানটা কেমন করলাম বল? কথাটা তুমি মন্দ বলনি দাদা। এতগুলো দিন ধরে আমি এই সংসারে এসেছি, না পেয়েছি একটা ভালো শাড়ি, আর না কিনে দিয়েছে আমাকে একটা গয়না। শুধু সংসার আর সংসার। মাধু, তাই এই সংসারে এসে এতদিনে আমি যখন কোনো সুখে পেলাম না, এবার তোমার বড় হয়ে আমি দেখব এই বিলাসের বাজি পুড়িয়ে আর এই সুখের পায়রা উড়িয়ে এই জীবনটা উপভোগ করতে পারি কিনা। কত সহজেই টোপটা গিলে ফেললি রে বোন। ওকে টোপ করেই আমি আমার আখেরটাকে ছেড়ে নেব। গভীর জলের মাছও যেমন চুনোপটিকে গিলে খায়, আমিও তেমনি তোর সাজানো সংসারটাকে গিলে খাবো। আমি সারা ভজ গোবিন্দ, পরের সর্বনাশী আর আনন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। मीर डाके मठ घाटे बस जामे, आह की आनंद आकाशे बातासे, आह की। আরে গোবিন্দরা কি ব্যাপার? আজ হঠাৎ নতুন মেঘ দেখা ময়ূরের মতো নেচে উঠলে যে? আরে কি দেখছি রে কাকা? আরে আরে এবারে বড় মেয়ের মুখে গোবিন্দ দা ডাকতে শুনে না ওর ভিতরের ভালোবাসার ফুলগুলো কেমন যেন চুপসে গেল। তাহলে কি বলবো? আমার বৌদির দাদা সম্মানীয় গুরুজন। গুরুজন তো তোমার বৌদির, আমি তো তোমার মানে মনের মানুষ। তাই আজ থেকে ভালোবেসে তুমি আমাকে গবু বলে ডেকো, কেমন? ছি 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 ছি, আপনাকে আমি নাম ধরে রাখবো? আরে তাতে ক্ষতি কি? সবার আড়ালে আবদালে তোমার বৌদিতে তোমার দাদাকে দীপু বলে ডাকে। এই নামটাই স্বাভাবিক, কারণ ওরা স্বামী স্ত্রী। বেশ তো, তোমাকে বিয়ে করে আমরা স্বামী স্ত্রী। এটা আপনার আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়, আর আপনাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। কেন
আমাকে তোমার এত পছন্দ কেন প্রতিমা? এখন সুবর্ণ সুযোগ, কেউ কি হেলাফেলা করে? কি করবো বলুন, আমাদের এই অভাবের সংসারে আপনার মতো বেকার ঘর জামাইকে পয়সা দিয়ে পোষার মতো ক্ষমতা আমার গরিব বাবার নেই। তোমাকে আমার প্রতিমা প্রতিমা সব কিছু পাওয়া যায় না গোবিন্দদা, হাতটা ছাড়ুন। যদি বলি না তাহলে আপনি যে আমার বৌদির দাদা, এই সম্পর্কটা ভুলে গিয়ে আপনার অসভ্যতার যোগ্য জবাব আমি দেব। কি বললে প্রতিমা? ঠিকই বলেছি, সব সকল সেওকে আমি বিশ্বাস করি, কিন্তু আপনার মতো নারী লোভী পুরুষদের আমি এতটুকু সহ্য করতে পারি না। একটা কথা মনে রাখো, আমি যা চাই না পাই তা জোর করে আদায় করি। আমি সারা বিষাক্ত না, আমার সারা শরীরে বইছে এক ছবলে ফেলে। আমি ভজ গোবিন্দ, সর্বনাশে আমার আনন্দ। আরে জান খুচরো পয়সা একটু বেশি আওয়াজি করে, তবে মনে রাখবেন মেয়েরা যে হাতে শাক বাজায় প্রয়োজনে সেই হাতে তুলে নেয় ওষুধ নাশিনী দুর্গন্ধের আমি বড় ভুল করে ফেলেছি মা, আমি বড় ভুল করে ফেলেছি। এই আনন্দ মুখার্জির সংসারে শান্তির ফুল, সুখের ফুল আর কোনোদিন ফুটবে না। বাবা, এই অসুস্থ শরীরে আবার বিছানা ছেড়ে উঠে এসেছো বাবা। কি করবো বল, কি করবো? রঞ্জার কথা ভাবতে আমি যার স্থির থাকতে পারছি না। রঞ্জাকে নিয়ে তুমি দুশ্চিন্তা করো না বাবা। আর কত শুয়ে থাকবো বলতে পারিস না? আমি আর কত শুয়ে থাকবো? সেই যে সাত সকালে মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত তার বাড়ি ফেরার নাম নেই। এটা তো নতুন কিছু নয়, এর আগেও তো এমনটা করেছো। সে তো জানি রে মা, সে তো জানি, কিন্তু দিনকাল তো ভালো নয়, রাস্তাঘাটের অবস্থা খারাপ। সমস্ত মেয়ে কোথায় বাউন্ডলের মতো ঘুরে বেড়াচ্ছে। ওরে, ও বাড়ি নেলে আমার বড় কষ্ট হয় রে, আমার বড় কষ্ট হয়। রঞ্জাকে নিয়ে তুমি টেনশন করো না বাবা, আমার মন বলছে রঞ্জা কোনো জরুরি কাজে আটকে গেছে। সেটাই তো ভাবার বিষয় রে মা, সেটাই তো ভাবার বিষয়, কিন্তু ও যে কখন কোথায় যায় কি করে আমরা তো কিছুই বুঝতে পারি না। কি হয়েছে বাবা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? রঞ্জা কোথায় গেছে? ওরে দীপু, রঞ্জা এখনো বাড়ি ফিরিনি। আমি যে ওরা বিজুলিতে পড়েছি বাবা, আরো বাড়ি মেলে না আমার টেনশন হয় রে, আমার টেনশন হয়। তাই তো, কোথায় যেতে পারে? না, আমি আর ভাবতে পারছি না বাবা। আমি বলছিলাম কি, ওই লোকাল থানায় একটা ডায়েরি করলে হতো না? ডায়েরি? এইভাবে ডায়েরি করাটা কেমন হটকারিতা হয়ে যাবে না? তুই ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। যে সময় সব করলে না ঝামেলারও বেড়ে যাবে। ঝামেলা বাড়বে বলে বড় দাদা হয়ে ছোট বোনের বিপদের দিনে আমি বাড়িতে মুখ বুজে বসে থাকবো? না, হয় না, হতে পারে। এই প্রতিমা, রঞ্জা কোথায় গেছে? বাড়িতে কিছু বলে যায়নি? রঞ্জাকে তো তোমরা চেনো দাদা, সব সময় সব কথা ও কি কাউকে কিছু বলে যায়? আরে তুই কি করিস? হ্যাঁ দিদি, পারিস না ছোট বোনটাকে একটু শাসন করতে? বাবা, এই অসুস্থ শরীরে অত চিৎকার চেঁচামেচি করো না, তুমি একটু শান্ত হও। ওরে কি করে শান্ত হবো বল দেখি? হ্যাঁ, আমি কি করে শান্ত হবো? সেই যে সাত সকালে মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত তার বাড়ি ফেরার নাম নেই। ওরে বাপ হয়ে আমি শান্ত থাকতে পারি বল? আমি কি শান্ত থাকতে পারি? যা বাবা, যা আমার রঞ্জা কোথায় গেল একটু দুজনে মিলে খুঁজে নিয়ে আয়। যা আমার রঞ্জা কেটে যা। কি হয়েছে? জানি বাবা, জানি বাস্তবটা বড় কঠিন, কিন্তু আবেগ তো কোনো বাধা মানে না। তাই তো শত দুঃখ জ্বালা যন্ত্রণার মাঝে ও ঈশ্বরের প্রতি বিশ্বাস বাবা, আমার বোন রঞ্জনা ঠিক ফিরে আসবে। আমাদের এই সংসার আবার হাসিতে খুশিতে ভরে উঠবে বাবা, হাসিতে খুশিতে ভরে উঠবে বাবা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। যে শালা আমার চোখে চোখ রেখে কথা বলবে তাকে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে। মনে রাখিস, আমি শালা কি চিনি? যে হারামের কাছে আমার সঙ্গে বিরোধিতা করবে তাকে হতে হবে আমার হাতে ফেলে। আমি শালা শিবুল চৌধুরী সাধারণ মানুষের জীবন নিয়ে
আমি শুধু খেলা করি, খেলা খেলা। এসে গেছি, আর চিন্তার কোনো কারণ নেই স্যার। সে তো দেখতেই পাচ্ছি, বলো কি খবর? জব্বর খবর স্যার, জব্বর খবর। সরলাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ধর্মঘট তুলিয়ে আপনার সব চিন্তার অবসান ঘটিয়ে চলে এসেছি স্যার। এবার আমার পুরস্কারটা। ওটা পিছন ধরুন, পিছন ধরুন। ইচ্ছে করছো তোমার পাছায় একটা লাথি মারি। কোথায় ছেলে এতক্ষণ? ছেলে এতক্ষণ? আপনি তো জানেন স্যার, আমি রায়ন কোম্পানি শ্রমিকের বোকা বানানো ইউনিয়ন লিডার তাই ওদেরকে একটু বোকা বানাচ্ছেন আর কি। ওদেরকে শান্ত করে আসতে একটু দেরি হয়ে গেল স্যার। হ্যাঁ গোবিন্দ, তুমি কি বর্তমান সময়ের পুলিশ যে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে করা ছাড়া আর কোনো কাজ নেই তোমার? প্রতিটা মাসে আমি তোমাকে 50,000 টাকা তুলে দিচ্ছি। এরপরে কুত্তার বাচ্চা লেবার গুলো কেন এত গলাবাজি করছে? স্যার নিজেও শান্ত হবে না আর কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। রহমতকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, কারণ সেই শুয়োরের বাচ্চাটাকে আমি পৃথিবী থেকে ছুটি করে দিয়েছি। ছুটি করে দিয়েছেন? বেশি করেছেন স্যার, বেশি করেছেন। তাহলে এবার আমার পুরস্কারটা। মিস্টার ভজগোবিন্দ, আমার সাজানো বাজানো তুমি কিন্তু সবসময় হিমেল হাওয়া দিয়ে যাবে। আর তা যদি না হয়, না হয় রহমতের মতো তোমার প্রাণ বায়ুটাও বুঝে গেছি স্যার, বুঝে গেছি। আর বলতে হবে না, আমি সারা জীবন আপনার জীবন বাগানে হিমেল হাওয়ার আনাগোনা করাবো। চলি স্যার। সে তো তোমাকে করতেই হবে মিস্টার গোবিন্দ, কারণ তুমি হচ্ছে আমার হাতের খেলার বদল। তাই তোমাকে আমি যেমন ভাবে নাচাবো, তোমাকে ঠিক তেমনি ভাবে নাচতে হবে, কারণ আমি স্যার কেন হয়ে গেছে? আবার কি হলো? আমি সেই বাইরে বেরিয়েছি, দেখে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। কার গাড়ি? গাড়ি থেকে বেরিয়ে এইদিকে আসছে আপনার মালিক রাজেশ্বর রায়। না 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 না, শ্যাম তো কোনোদিন এই সময় এখানে আসে না। তুমি এক কাজ করো, কারখানা পিছনে দরজা দিয়ে ওখানে চলে যাও। রহমতকে নিয়ে কালো কিন্তু অপেক্ষা করছে। আমি এইদিকে আসবে না, যাও তুমি। এই শোনো 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 শোনো, ওইদিকে ব্যাপারটা সব কিছু তুমি সামালবেন কেমন? আর শ্যামকে কেমন ভাবে বোঝাতে হয় আমি বুঝিয়ে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। শ্যাম যদি কোনো এখান থেকে না যায়, তুমি আপনার দিকে চলে যাও। আমি বুঝতে পারছি না হঠাৎ শ্যাম এখানে কেন? আরে শ্যাম! স্যার আপনি হঠাৎ এখানে কেন, অবাক হলে নাকি? না না, কিন্তু অবাক হবার তো কথা নয়। একদম না। আমার কোম্পানির লেবার গুলো ঠিক মতো বেতন পাচ্ছে না। প্রায় 5 মাস হয়ে গেল ওদের বেতন বন্ধ, তাই ওরা ধর্মঘট করেছিল। কি এই কথা সত্যি? দুষ্টু স্যার, দুষ্টু। কোম্পানির লেবারগুলো এতটা দুষ্টু না। এই যে গত দুর্গাপুজোয় বোনাস বাড়ানো হলো বলে আর গো ধরেছে আসছে দুর্গাপুজোয় বোনাস বাড়াতে হবে। তবে হ্যাঁ, আমি ওদের বলেছি আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে আমি বোনাস বাড়ানোর চেষ্টা করবো। এই কথাটা কিন্তু আমি বলেছি স্যার। আসলে ওরা কি বলছে? ওরা বলছে স্যার হচ্ছে বড় লোক মানুষ, আমাদের তো গরিব দুঃখীদের কথা স্যার কি বুঝবেন। তবে আমাকে কি বলছে জানেন স্যার? বলছে শিবেনবাবু আপনি কিছু করুন। তখন তুমি ওদের কি বললে? আমি বললাম দেখো, যে কোম্পানিতে আমরা কাজ করি সেই কোম্পানির মালিক হচ্ছে আমাদের বাবা ভাইয়ের মতো। আমাদের আপদ বিপদ সুখ দুঃখ তিনিই তো দেখেন, তাই না স্যার? যেই এই কথা বলেছি সবাই আমাকে মারিয়া। তবে আমার মনে হয় কি জানেন স্যার, আমরা মিথ্যে করে এইসব বলতে স্যার। স্যার স্যার আপনি বিশ্বাস করুন, তাই যদি হয়ে থাকে তাহলে ওদের টাকাটা বাড়াচ্ছ না কেন শিবেন? আমি বছর ধরে একবারই বোনাস পাই, তাতে এত ঝামেলার কি আছে? দেখো শিবেন, তুমি ওদেরকে নিজের মতো ভাবতে না পারো, বাট আমি ওদেরকে নিজের বলেই ভাবি। ওরা না থাকলে আমার কোম্পানি চলবে না, তাই ওদের প্রাধান্য আমার কাছে সবারই আগে। দেখো শিবেন, আমার বয়স হয়েছে আর আমার দাদু ভাই সংলাপ, তার তো ব্যবসায় মন নেই। তাই বলছিলাম এই সব ছোটখাটো কারণে আমাকে যেন ছুটে আসতে। তুমি একা কোম্পানিটা সামলাতে না পারলে আমাকে বলো, আমি যেমন করে পারি আমার দাদু ভাই সংলাপকে ব্যবসার জন্য রাজি করাবো। আদারওয়াইজ আমি অন্য বাট আমি যেন কোনোদিন শুনতে না পাই আমার লেবার ভাইরা কষ্ট পাচ্ছে। স্যার আপনি কি বলছেন? স্যার আপনি কি বলছেন? আপনার কোম্পানি তো 10টি বছর চাকরি করছে, কোনোদিন কি এমন ঘটনা ঘটেনি স্যার। কিন্তু হঠাৎ করে কি এমন একটা ঘটনা ঘটে গেল। আমার মনে হয় জানেন স্যার, আমার বিরুদ্ধে একটা মস্ত বড় চক্রান্ত চলতে যায়, চক্রান্ত। স্যার আপনি বিশ্বাস করুন স্যার।
বিশ্বাস শব্দটা আমার জীবন থেকে অনেকদিন আগেই মুছে গেছে শিবেন। তাই বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া বিশ্বাস করে 10টা বছর কোম্পানির হাল আমি তোমার হাতে ছেড়ে দিয়ে তো দেখলাম লাভের অঙ্কটা তলানিতে এসে থেকেছে। তাই আমার ভয় হয় শিবেন, আমার ভয় হয় আমার দাদু ভাইকে নিয়ে ওই পথিকে না। স্যার আপনি এইভাবে ভেঙে পড়বেন না স্যার। আপনার এত সামর্থ্য যে এখানকার মানুষ খেয়েও শেষ করতে পারে। আর আমি 10টি বছর আমি আপনার নুরবে নিলে আমি কি আপনার কাছে কান্নাকাটি বন্ধ করো। আমি আমার কাছে চোখে জল দেখতে পারি না। শোনো শুনেন, তুমি লেবারদের প্রাপ্য বেতন বোনাস মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। আরে আজ আমার দাদু ভাইয়ের জন্মদিন, প্রতি বছরের মতো এবার আমি অনুষ্ঠান করছি, তাই সবাইকে নিয়ে চলে আসবে। প্রতি বছর তো সম্ভব কি আমার জানি না শিবের, জানি না। ওকে নিয়ে তো আমার বড় ভয়, কি জানি কপাল কি লেখা আছে। ভাই তুমি কিন্তু সবাইকে নিয়ে চলে আসবে। আমি কিন্তু এভরিবডি প্রত্যেকের জন্য ওয়েট করবো। ওকে শিবেন, বাই শিবেন। কি অ্যাক্টিং করলেন স্যার, কি অ্যাক্টিং করলেন! একেবারে হিন্দি সিনেমার ভিলেনের মতো। মালিক তো করে একেবারে জল, সবে গলে আর কিছুদিন পরে দেখবে ওই রাজেশ্বর রায় চৌধুরী আর সল্লাভ রায় চৌধুরী বাষ্পবিন্দ হয়ে চলে গেছে। কি বলছেন স্যার? তার মানে সংলাপ বাবু না মারার যদি হতো তাহলে সংলাপের প্রেমিকার রূপকথা যেদিন আমি নিজের হাতে শেষ করে দিয়েছিলাম সেই দিনে ওদের আরো দুজন করে শেষ করে দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে ওদেরকে শেষ করলে চলবে না, কারণ ওদেরকে যদি আমি শেষ করে দিই তাহলে আমার মনের সাথে ট্রাকের ব্যবসা গলে একেবারে জল হয়ে যাবে। এদিকে বাঁচিয়ে রাখা খুবই দরকার। কেন না আজ কি আনন্দ হচ্ছে দেখলে তো, স্যারকে কেমন ভুজুম গাজুম দিয়ে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আর সেই আনন্দে আমার শুধু বলতে ইচ্ছে করছে কি, हम काले हैं तो क्या हुआ दिल वाले, हम काले हैं तो क्या हुआ दिल वाले, हम तेरे तेरी चहल बोले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले। আমি চলা শিবেন চৌধুরী, সাধারণ মানুষের জীবন নিয়ে আমি শুধু খেলা করি। এই রঞ্জার কথা ভাবতে ভাবতে আমি একদিন ঠিক হার্ট ফেল করে ফেলবো। সেদিন সেই খেলার মাঠে গন্ডগোলে খবর পাওয়ার পর আমার এই বুকের মধ্যে জোর কেমন হচ্ছে মা, বুকটার মধ্যে কেমন হচ্ছে। বাবা এই অসুস্থ শরীরে তুমি আর টেনশন নিও না বাবা। এমনিতেও তোমার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, তার উপর টেনশন করলে তোমাকে যে ওরে টেনশন তো রঞ্জার জন্য তো টেনশন। ও যদি একবার ফুটবল খেলাটা ছেড়ে দিত আমি জীবনে শান্তি পেতাম। বাবা ওটা তোমার মনের কথা নয় বাবা, ফুটবলই যার জীবন। আমাদের সেই রঞ্জা, তাকে ছেড়ে কি কখনো বাঁচতে পারে বাবা? তাই বলে ফুটবলের প্রতি ভালোবাসায় ও নিজের জীবনের সুখ শান্তির কথাটা একেবারে ভুলে যাবে। বাবা হিসেবে আপনি তো ভুলে বসে আছেন। চোখের সামনে দুটো সমস্ত মেয়ে বিয়ে যোগ্যী হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করবো গোবিন্দ, কি করবো? দুবেলা দুমুঠ অন্ন জোগাড় করা যাদের পক্ষে অসম্ভব, তাদের বাড়িতে বিয়ের সানাই কোনোদিন বাজবে না গোবিন্দ। এই আমি এমন এক হতভাগ্য বাহক, আমার দুটো মেয়েকে পাত্রস্থ করার কোন উপায় আজ আমার নেই। ইচ্ছে থাকলে উপায় হয়। আপনার পরমের প্রতিমার জন্য তো আমি আছি। আচ্ছা আমাকে কি আপনি জামাই বলে মেনে নিতে পারেন না শ্বশুর ফাদার? আপনাকে জামাই হিসেবে মেনে নেওয়ার আগে বাবা যদি আমার হাতে একটা দড়ি কলসি তুলে দেয় তাহলে আমি খুব খুব খুশি হব। কি মুশকিল মহাদেবের মধ্যে এমন পড়তে কেউ কি হেরাফেরা করে? আচ্ছা তুমি আমাকে কেন পতি হিসাবে মেনে নিতে পারছো না প্রতিমা? আপনাকে পতি হিসাবে মেনে নিলে আমার যে কি গতি হবে সেটা ভেবেই আমি শিউরে উঠছি প্রাণনা। মুখে কেন ক্ষয় করছে? এই যে বাড়ির আদরের বড় মেয়ে বলি
বাড়ির কাজকর্ম রান্না বান্নাকে হাওয়াই হবে হাওয়াই। কাকে তুমি কি বলছো বৌমা? এই সংসারের সব কাজ তো আমার দুই মেয়েই করে। তুমি তো নিজের সাজগোজ নিয়ে সব সময় ব্যস্ত থাকো। কি বলছেন? কি বলছেন মেসোমশাই? কি বলছেন? আমার এই বোনটা সেই ছোট্টবেলা থেকে এই সংসারে এসে খেটে খেটে কেমন যেন কঙ্কালপাড়া চেহারা হয়ে গিয়েছিল। আচ্ছা একটু সুখের মুখ দেখেছে অমনি আপনাদের গায়ে জ্বালা ধরে গেল। হচ্ছে মাধু, মাধু, এই যে মাধু, কাল বিকেলে আমি যে তোমাকে কোম্পানির টাকা ভর্তি আটাচিটা রাখতে দিয়েছিলাম, তার ভিতর থেকে টাকাগুলো গেল কোথায়? গেল মানে যেভাবে আমাকে একা ছিটা রাখতে দিয়েছিলে আমি তো ঠিক সেইভাবে যত্ন করে আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু আলমারি থেকে আটাচিটা খুলে দেখি খালি, তাতে একটা টাকাও নেই। কত টাকা ছিল? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? ওগো, এখন আমাদের কি হবে গো? এই বাড়ির ভিতর থেকে এতগুলো টাকা কে চুরি করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি করে পারবি রে বোন, কি করে পারবি? শস্যের মধ্যে ভূত থাকলে সেই শস্য দিয়ে কি আর ভূত তাড়ানো যায়? আপনারা থামবেন, আমি মরছি আমার জ্বালায়। কোম্পানির এই 5 লক্ষ টাকা জমা করতে না পারলে চাকরিটা যাবে, সেই সঙ্গে চুরির দায়ে আমাকে জেল খেটে মরতে হবে। তাহলে উপায়? আমার দাদাকে কি বাঁচানোর কোনো পথ নেই? সেটাই তো ভাবছি রে মা, আমি সেটাই তো ভাবছি। আমাদের বিপদের সময় আমার ছোট মেয়ে রঞ্জা যদি বাড়ি থাকতো। তাহলে কি হতো? ওই টাকাগুলো প্রজাপতির মতন পাখনা মেলায় উড়ে এসে আপনার পকেটে জুড়ে বসতো। চুপ করো না বৌদি। রঞ্জা সবার চেয়ে বয়সের ছোট হলেও বিপদের সময় ওর আত্মত্যাগ, বড়দেরকেও হার মানায়। মানতে পারলাম না যে মেয়েটা দিনরাত ছেলেদের সঙ্গে গায়ে হাওয়া লাগিয়ে ধেই করে নেচে বেড়ায়, সে করবে 5 লাখ টাকা হাওয়া। রঞ্জার কিন্তু আমাদের ভরসা আছে গোবিন্দ। সেবার আমার দীপুর অসুখের সময় আমার রঞ্জা মাঝে কোথা থেকে টাকা পয়সা জোগাড় করেছিল আমাদের কাউকে বুঝতে দেয়নি। বাবা, বাবা তুমি ঠিক কথাই বলেছো। রঞ্জারের ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। দীপু, বড় দাদা হয়ে আমি যা পারিনি, ছোট বোন হয়ে মায়ের কর্তব্য পালন করে ও যে আমাকে সুস্থ করে তুলেছিল। ওই ছোট বোনের পায়ে ফুল বেলপাতা চাপিয়ে তাকে পুজো করে যাও, পুজো। তুমি ব্যঙ্গ করলেও রঞ্জা আমাদের কাছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বিমিরতি ধরেছে তোমাদের, বিমিরতি ধরেছে। ওই দিরিঙ্গি মেয়েটার যা মতিগতি দেখছি, ওই দিরিঙ্গি মেয়েটা এই মুখার্জি পরিবারের একদিন চরম ক্ষতি করবে, চরম ক্ষতি। কাজ নেই, কর্ম নেই, দিন রাত ছেলেদের মতো পোশাক পরে ফুটবল খেলছে। সোনা সোনা এই মাটি সবুজ সবুজ সোনা সোনা এই মাটি
আমার সামনে একদম ভেতর পাঁচিল তুলে দাঁড়িয়েছিল, কিন্তু আমি সেই পাঁচিল ভেঙে একের পর এক প্লেয়ারকে কাটিয়ে বলটা সোজা ঠেলে দিয়েছি জালে। গোল! পরপর 3খানা গোল, যাকে বলে হ্যাট্রিক। ব্যাস, চ্যাম্পিয়ন কাপ জিতে নিলাম। তাই তো আজ আমার মনে খুশির সীমা নেই। কি ব্যাপার, তোমরা সবাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছো, কেউ কোনো কথা বলছো না? তবে কি আমার জয়ে তোমরা খুশি হওনি? কি হয়েছে বাবা? ওরে মা, তুই তো খেলার মাঠ থেকে জয় করে ফিরেছিস, হ্যাঁ, কিন্তু আমাদের এই সংসার জীবন